বন্ধুরা, আমার নাম তাহমিনা আক্তার তন্নি। আমার স্বামী হোসেন মিয়া, আর আমার ছোট্ট একটি গ্রামের সংসার। আমার স্বামী হোসেন মিয়া একজন পরিশ্রমী মানুষ। বাজানের মোড়ে তার একটা মুদি দোকান আছে। মানুষ হিসেবে সে সোনায় সোহাগা। আমার কোনো চাওয়া অপূর্ণ রাখে না, কিন্তু সুখের সংসারেও বুঝি কিছু অপূর্ণতা থেকেই যায়। আমার অপূর্ণতা হলো সময়। হোসেন মিয়া সেই যে ভোরের আলো ফুটতেই দোকানের উদ্দেশ্যে বের হয়, ফেরে একেবারে রাত 11টায়। সারাদিন তার ব্যবসার ব্যস্ততা, আর রাতে ফিরে আসে পরিশ্রান্ত শরীর নিয়ে। আমাদের কথা বলার সময় মেলে সামান্যই। সংসারের সব দায়িত্ব আমার কাঁধে, শ্বশুর শাশুড়ি আর আমাদের নিয়ে এই পরিবার। প্রথম প্রথম খুব একা লাগত, কিন্তু সময়ের সাথে মানিয়ে নিয়েছি। আমি বুঝতাম হোসেন যা করছে তা আমাদের ভবিষ্যতের জন্যেই করছে। তার এই অক্লান্ত পরিশ্রমকে আমি সম্মান করতাম। তাই নিজের একাকিত্বকে কখনো বড় করে দেখিনি, বরং সংসারের কাজে নিজেকে ব্যস্ত রেখে হোসেনের ফেরার অপেক্ষায় থাকতাম। আমার পৃথিবীটা এই ঘর, উঠোন আর রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাতে আমার কোনো অভিযোগ ছিল না। আমাদের পরিবারে আলো হয়েছিল আমার দেবর রিয়াদ মাহমুদ। রিয়াদ তখন কলেজের শেষ বর্ষের ছাত্র। দেখতে যেমন ভদ্র ও পরিপাটি, তেমনই ছিল তার ব্যবহার। মুখে সব সময় একটা মিষ্টি হাসি লেগেই থাকত। আমাকে সে ভাবি বলে নয়, যেন বড় বোনের আসনেই বসিয়েছিল। আমার ছোটখাটো সব আবদার সে হাসি মুখে পূরণ করত। হোসেনের ব্যস্ততার কারণে যখন বাইরে যাওয়ার দরকার হতো, রিয়াদের সাথেই যেতাম। সে ছিল আমার খুব ভালো একজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। আমিও রিয়াদকে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করতাম। তার পড়ালেখার খোঁজখবর নেওয়া, সময় খেতে দেওয়া, তার জামাকাপড় গুছিয়ে রাখা, এসব আমি নিজ দায়িত্বে করতাম। সেও আমার প্রতি খুব যত্নশীল ছিল। কখনো দেখতাম বাজার থেকে আমার পছন্দের কোনো জিনিস এনে হাজির করেছে, কখনো বা আমার মন খারাপ দেখলে মজার মজার গল্প শুনিয়ে মন ভালো করার চেষ্টা করত। তার এই আন্তরিক ব্যবহারে আমি মুগ্ধ ছিলাম। হোসেনও তার ভাইকে নিয়ে খুব গর্ব করত। বলতো, তন্নি, রিয়াদ আমার ভাই না, আমার ডান হাত। শ্বশুর শাশুড়িও রিয়াদের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। তাদের চোখে রিয়াদ ছিল পরিবারের আদর্শ সন্তান। এমন অনুগত আর মিশুক ছেলে কমই দেখা যায়। আমিও তাদের সাথে একমত হতাম। রিয়াদের মতো এমন ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তার চটপটে স্বভাব আর বুদ্ধিমত্তা দিয়ে সে বাড়ির সবার মন জয় করে নিয়েছিল। আমি মনে মনে ভাবতাম, আমার স্বামী ব্যস্ত থাকলেও তার ভাইয়ের এই সঙ্গ আমার একাকিত্ব অনেকটাই দূর করে দিয়েছে। তবে ইদানিং আমি রিয়াদের আচরণে সূক্ষ্ম একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। ঠিক কী ধরনের পরিবর্তন তা আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না। সে যেন আমার সাথে আগের চেয়ে বেশি কথা বলতে চাইত, বিশেষ করে যখন বাড়িতে আর কেউ থাকত না। তারই আগ্রহকে আমি প্রথমে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো কলেজ জীবনের কোনো গল্প বা সমস্যা আমার সাথে ভাগ করে নিতে চায়, যা সে অন্য কাউকে বলতে পারছে না। কিন্তু কিছু দিন তার চাহনি আমার কাছে কেমন যেন অস্বস্তিকর মনে হতো। সে যখন আমার সাথে কথা বলতো, তার দৃষ্টিটা যেন সবসময় স্বাভাবিক থাকত না, কখনো অকারণে অন্যদিকে সরে যেত। আমি বিষয়টাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করতাম। ভাবতাম হয়তো এটা আমার মনের ভুল। রিয়াদের মতো একটি ভদ্র ছেলে এমন কিছু উদ্দেশ্য নিয়ে আচরণ করবে, এমনটা আমি ভাবতেও চাইতাম না। আমি নিজের মনকে বুঝিয়ে নিতাম যে সে আমার ছোট ভাইয়ের মতো। তার মনে নিশ্চয়ই কোনো ভুল ধারণা নেই। একদিন দুপুরের কথা। শ্বশুর শাশুড়ি পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, আর হোসেন তো সকালেই দোকানে চলে গেছে। আমি রান্নাঘরে দুপুরের কাজ ছাড়ছিলাম। রিয়াদ হঠাৎ রান্নাঘরে এসে স্বাভাবিকভাবেই বলল, ভাবি, ভাই তো খুব ব্যস্ত থাকে, সারাদিন একা একা তোমার সময় কাটানো কঠিন হয়ে যায় না? তার এই প্রশ্নে আমি একটু থমকে গেলাম। তার কণ্ঠস্বরে প্রথমবার যেন এমন এক ধরনের আন্তরিক সহানুভূতি অনুভব করলাম, যা আমাকে সতর্ক করল। সে হয়তো আমার প্রতি অতিরিক্ত ভাবনা করছে। রিয়াদের সেই দিনের প্রশ্নে আমি ভীষণ অস্বস্তি বোধ করলাম। আমি কোনো মতে কাজ ছাড়ার বাহানা দিয়ে রান্নাঘর থেকে সরে এসেছিলাম, কিন্তু তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তোমার কষ্ট হয় না? এই প্রশ্নটা আপাতদৃষ্টিতে খুব স্বাভাবিক মনে হলেও যে সুরে সে কথাটা বলেছিল তা আমার কানে বাজছিল। আমি নিজেকে বোঝালাম, হয়তো সে আমার একাকিত্ব দেখে সত্যিই সমবেদনা জানিয়েছে,
কিন্তু আমার মন কেন যেন এই সহজ ব্যাখ্যাটা মানতে পারছিল না। আমার মনে হচ্ছিল এই প্রশ্নের পেছনে অন্য কোনো অস্বাভাবিক ভাবনা কাজ করছে। এর পরের কয়েকদিন রিয়াদ আমার সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও আমি তার মধ্যে একটা চাপা অস্থিরতা লক্ষ্য করছিলাম। সে সুযোগ পেলেই আমার কাছাকাছি থাকার চেষ্টা করত। আমি বারান্দায় কাপড় মেলতে গেলে সে অকারণে সেখানে এসে দাঁড়াত। আমি ঘর গোছালে সে এসে এটা ওটা এগিয়ে দেবার নামে পাশে ঘোরাঘুরি করত। তার এই অতিরিক্ত মনোযোগ আমার কাছে তখন আর স্বাভাবিক ঠেকছিল না। আমার ভেতর একটা অজানা অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছিল। আমি সচেতনভাবে রিয়াদের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা শুরু করলাম। সে কথা বলতে এলে আমি কাজের অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতাম। যখন দেখতাম বাড়িতে আর কেউ নেই, আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকতাম। আমার এই পরিবর্তনটা রিয়াদের চোখ এড়ায়নি। সে বুঝতে পারছিল যে আমি তাকে এড়িয়ে চলছি। এতে সে যেন আরও বেশি আগ্রহ নিয়ে আমার সাথে কথা বলতে চাইছিল। তার এই আচরণ আমার দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। একদিন ঘটল সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। হোসেন দোকানে আটকা পড়েছে, ফিরতে রাত হবে জানিয়ে দিয়েছে। শ্বশুর শাশুড়ি সন্ধ্যার পরই নিজেদের ঘরে শুতে চলে গিয়েছেন। আমি বসার ঘরে বসে একটা বই পড়ছিলাম। রিয়াদ এসে আমার ঠিক পাশের সোফাটায় বসল। আমি উঠে যেতে চাইতেই সে এমন কিছু কথার প্রসঙ্গ তুলল যা শোনার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। সে আমার একাকিত্বকে উপলক্ষ বানিয়ে এমন কিছু মন্তব্য করত যা আমাকে ভাবিয়ে তুলত। রিয়াদের কথাগুলো ছিল সুকৌশলে সাজানো। সে সরাসরি কোনো আপত্তিকর শব্দ উচ্চারণ করেনি, কিন্তু তার বক্তব্যের ভঙ্গিতে ছিল অনুচিত ইঙ্গিতের ছায়া। সে আমার প্রতি অতিরিক্ত প্রশংসা করতে করতে এমনভাবে কথা বলছিল যা আর শুধু সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ থাকছিল না। সে বোঝানোর চেষ্টা করল যে হোসেন আমাকে সময় না দিয়ে আমার প্রতি অবহেলা করছে। এভাবে আমার কিছু একটা ভাবা উচিত। তার এই ভুল ব্যাখ্যা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যে রিয়াদকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, তার এই মানসিক অবস্থান আমাকে গভীরভাবে আঘাত করল। আমি সেদিন কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে এসেছিলাম। আমার সমস্ত বিশ্বাস যেন এক মুহূর্তে তছনছ হয়ে গেল। আমি ভাবছিলাম যে মানুষটাকে আমি এতদিন আপনজন ভেবেছি, সে কিভাবে সম্পর্কে সীমা ভুল বুঝতে পারে। আমার নিজের উপরই ভীষণ কষ্ট হচ্ছিল। কেন আমি তার এই পরিবর্তনটা আগে টের পেলাম না? কেন আমি তাকে এত বেশি বিশ্বাস করেছি? সেই রাতের পর থেকে আমি রিয়াদের সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলাম। তার সাথে সামনাসামনি হলে আমি পাশ কাটিয়ে চলে যেতাম। আমার এই আকস্মিক দূরত্ব পরিবারে অন্যদের নজরে পড়ল। বিশেষ করে আমার শাশুড়ি এটা নিয়ে কানাঘুষা শুরু করলেন। তিনি বুঝতে পারছিলেন না যে ভাবির সাথে দেবরের এত ভালো বোঝাপড়া ছিল, হঠাৎ তাদের মধ্যে এমন কি ঘটল যে আমি রিয়াদের সাথে আর কথা বলছি না। আমার এই নীরবতা পরিবারে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করল। শ্বশুর শাশুড়ি ভাবতে শুরু করলেন আমি হয়তো কোনো ছোটখাটো বিষয়ে রাগ করেছি। রিয়াদও বিষয়টাকে নিজের সুবিধা মতো ব্যবহার করল। সে সবার সামনে নিরীহ ভঙ্গি নিয়ে এমন আচরণ করতে লাগল যেন সে কিছুই জানে না কেন আমি তার সাথে এমন দূরত্ব বজায় রাখছি। সে আমার শাশুড়ির কাছে গিয়ে এমনভাবে কথা বলল যেন ভুলটা আমারই। আমার নীরবতা এবং রিয়াদকে এড়িয়ে চলার ভঙ্গিটা শ্বশুর শাশুড়ি একেবারেই ভালোভাবে নিলেন না। তারা ধরেই নিলেন আমি সংসারে কোনো একটা অশান্তি সৃষ্টির চেষ্টা করছি। শাশুড়ি একদিন আমাকে সরাসরি বসিয়ে জিজ্ঞেস করলেন, বৌমা, রিয়াদের সাথে তোমার কি হয়েছে? ছেলেটা মুখ গোমড়া করে ঘুরে বেড়ায়, তুমিও তার সাথে কথা বলো না। সংসারে কি শান্তি রাখা তোমার পছন্দ নয়? তার কথাই ছিল স্পষ্ট অভিযোগের সুর। আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। আমি যদি সত্যিটা বলতাম তারা কি বিশ্বাস করতেন? আমি সেদিন কোনো মতে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। রিয়াদ সবার সামনে নিজেকে একজন ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে শুরু করল। সে দেখাতো যে সে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে চায়, কিন্তু আমিই নাকি তাকে গুরুত্ব দিচ্ছি না। এতে করে আমার শ্বশুর শাশুড়ির ধারণা আরও বদ্ধমূল হলো যে আমি অকারণে ছেলেটার সাথে দুর্ব্যবহার করছি। তারা আমাকে নিয়ে বিভিন্ন আড়ালে আবডালে মন্তব্য করতে শুরু করলেন, যা আমার কানে আসত এবং আমার মানসিক যন্ত্রণাকে বহু গুণ বাড়িয়ে দিত। হোসেন বাড়ি ফেরার পর আমি ঠিক করলাম তাকে সব কথা খুলে বলবো। সে আমার স্বামী, সে নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবে। একদিন রাতে হোসেন যখন খেতে বসলো,
আমি অনেক দ্বিধা আর ভয় নিয়ে তাকে রিয়াদের সেই রাতের আচরণের কথা বোঝানোর চেষ্টা করলাম। আমি তাকে বোঝাতে চাইলাম যে রিয়াদ আমার প্রতি অস্বস্তিকর আচরণ করছে। আমি আশা করেছিলাম আমার কথা শুনে হোসেন রেগে যাবে এবং রিয়াদকে সতর্ক করবে, কিন্তু আমার কথা শুনে হোসেনের প্রতিক্রিয়া হলো ঠিক তার উল্টো। সে আমার কথা বিশ্বাস করল না, বরং সে আমাকে ধমক দিয়ে উঠল। তন্নি, এসব তুমি কি বলছো? রিয়াদ আমার ছোট ভাই, সে এমন আচরণ করতে পারে না। তুমি নিশ্চয়ই ভুল ব্যাখ্যা করছো। আমি যখন জোর দিয়ে বললাম যে আমি ভুল বুঝিনি, রিয়াদ সত্যিই সীমা লঙ্ঘন করেছে, তখন হোসেনের গলার স্বর উঁচু হয়ে গেল। সে বলল, চুপ করো, তুমি উল্টাপাল্টা অভিযোগ করে আমার আর আমার ভাইয়ের মাঝে দূরত্ব তৈরি করার চেষ্টা করছো, তাই না? স্বামীর এই অবিশ্বাস আমার বুকটা ভেঙে দিল। আমি যার উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলাম সেই মানুষটাই আমাকে অবিশ্বাস করছে। হোসেন আমাকে স্পষ্ট জানিয়ে দিল, দেখো তন্নি, রিয়াদকে আমি ছোট থেকে চিনি, সে খুব ভালো ছেলে। তুমি আর কখনো যদি তার নামে আমার কাছে অভিযোগ করতে আসো, তাহলে আমার কাছে এর ফল ভালো হবে না। সে আমাকে সতর্ক করে দিয়ে খাওয়া শেষ না করেই উঠে চলে গেল। আমি সেদিন রাতে এক ফোঁটাও ঘুমোতে পারলাম না। আমি বুঝতে পারলাম আমি এই বাড়িতে সম্পূর্ণ একা হয়ে গেছি। আমার পক্ষে কেউ নেই। রিয়াদ খুব দক্ষতার সাথে পরিবারের সবার চোখে নিজেকে ভালো সাজিয়ে রেখেছে, আর আমি তার মুখোশ চিনে ফেলায় সবার চোখে উল্টো দায়ী হয়ে যাচ্ছি। আমার স্বামীও আমাকে বিশ্বাস করছে না। এই অবস্থায় আমার কি করা উচিত? আমি যদি চুপ করে থাকি তাহলে রিয়াদের সাহস আরও বেড়ে যাবে, আর যদি প্রতিবাদ করি তাহলে পরিবারের সবাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলা প্রায় কমিয়ে দিলেন। তারা ভাবতেন আমি রিয়াদের মতো ভালো স্বভাবের একটা ছেলের সাথে অন্যায় আচরণ করছি। আমার স্বামী আমার সাথে প্রয়োজন ছাড়া কথাই বলতো না। মনে হতো সে ভাবছে আমি ইচ্ছে করে তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলছি। এই পারিবারিক চাপ আমার কাছে অসহনীয় হয়ে উঠছিল। আমি সারা দিন নিজের ঘরে বসে কাঁদতাম। আমার সাজানো গোছানো সুখের সংসারটা যেন এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। আমি বুঝতে পারছিলাম এই অবস্থা থেকে আমাকেই বের হতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ এবং রিয়াদই সবার সামনে অন্যরকম রূপ দেখাচ্ছে। কিন্তু কিভাবে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তার কথাবার্তা এতটা ধূর্তভাবে বলা হয় যে তা অন্য কাউকে বোঝানো প্রায় অসম্ভব। আমি যদি বলি সে আমার সাথে অস্বস্তিকর আচরণ করছে, সবাই আমার কাছে প্রমাণ চাইবে, কিন্তু সেই প্রমাণ আমি কোথা থেকে দেব? আমি যখন ভাবছিলাম কিভাবে এই চক্রব্যূহ থেকে বের হব, রিয়াদের আচরণ তখন আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠল। সে হয়তো বুঝতে পেরেছিল যে আমি হোসেনের কাছে নালিশ করেও কোনো ফল পাইনি এবং পরিবারের সবাই আমার বিরুদ্ধেই আছে। এই সুযোগে সে আমার সাথে কথা বলার জন্য আরও বেশি সক্রিয় হয়ে উঠল। আমি তাকে দেখলেই সরে যেতাম, কিন্তু সে যেন ছায়ার মতো আমার পিছু নিয়েছিল। একদিন দুপুরে আমি যখন কাপড় শুকাতে ছাদে গিয়েছিলাম, রিয়াদও আমার পিছু পিছু ছাদে চলে এলো। আমি তাকে দেখে দ্রুত নিচে নামতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার পথ আটকে বলল, ভাবি, তুমি এমন এড়িয়ে যাচ্ছ কেন? আমি তো শুধু তোমার খোঁজ খবর নিতে চাই। কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। তার এই অপ্রাসঙ্গিক কথায় আমি আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে কোনো মতে নিচে নেমে এলাম। আমার মনে হলো আর এক মুহূর্তও এখানে থাকা নিরাপদ নয়। এই ব্যক্তি অপ্রত্যাশিত আচরণ করতে পারে, এটা আমি অনুভব করলাম। কিন্তু আমি যাব কোথায়? আমার বাবার বাড়ি এখান থেকে অনেক দূরে, আর তাছাড়া যদি কোনো শক্ত প্রমাণ ছাড়া বাবার বাড়ি চলে যায়, তাহলে সমাজ এবং আমার পরিবার উল্টো আমাকেই দোষারোপ করবে। সবাই ভাববে আমি কোনো অন্যায় করে পালিয়ে গেছি। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ধৈর্য ধরে ও পরিকল্পনার সঙ্গে কাজ করতে হবে। আমাকে রিয়াদের এই আচরণ সবার সামনে প্রমাণ করে দেখাতে হবে যে তার এই মিষ্টি ভঙ্গির আড়ালে ভিন্ন আচরণ লুকিয়ে আছে। তা সকলের সামনে স্পষ্ট করা জরুরি। আমি যদি এখন পিছিয়ে যাই তাহলে হয়তো সবাই আমাকে ভুল ভাববে। আমাকে আমার সংসার ও নিজের মর্যাদার জন্য লড়তে হবে। কিন্তু প্রমাণের প্রশ্নটা বারবার মাথায় ঘুরছিল। আমি কিভাবে প্রমাণ করব? সে তো প্রায়ই একান্তে কথা বলে, যখন আশেপাশে কেউ থাকে না। তার কথা এত সূক্ষ্মভাবে বলা হয় যে তার রেকর্ড করাও কঠিন। তবুও আমি ভাবলাম আমাকে সাহস করে এগোতেই হবে। আমাকে এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে রিয়াদ স্বতঃস্ফূর্তভাবে নিজের কৃতকর্ম প্রকাশ করবে এবং আমি তা প্রমাণ করতে পারব। আমি সিদ্ধান্ত নিলাম আমার মোবাইল ফোনকে কাজে লাগাতে হবে।
পরের বার রিয়াদ যখন আমার সাথে একান্তে কথা বলবে আমি কৌশলে ফোনের ভয়েস রেকর্ডার বা ভিডিও চালু করে রেখে দেব। কাজটা ঝুঁকিপূর্ণ ছিল, যদি সে দেখে ফেলে তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারত এবং তিনি বিরক্তিকর আচরণ করতে পারতেন বা উল্টোভাবে আমার বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করতে পারতেন। এই চিন্তা মাথায় আসতেই আমার বুক ধড়াস করে উঠল, কিন্তু পেছন হটার আর কোনো উপায় ছিল না। আমি ঠিক করলাম পরিকল্পনাটা খুব সাবধানে সাজাবো। এমন একটা জায়গা বেছে নেব যেখানে ফোন লুকিয়ে রাখা সহজ হবে এবং রিয়াদের কথাগুলো পরিষ্কারভাবে রেকর্ড হবে। আমি আমাদের বসার ঘরের বইয়ের তাকের আড়ালটি বেছে নিলাম, সেখান থেকে ফোন লুকিয়ে রাখা সম্ভব ছিল। আমি সুযোগের অপেক্ষায় থাকলাম। আমি জানতাম রিয়াদ আবার আমার সাথে কথা বলার চেষ্টা করবে। সে এখন আত্মবিশ্বাসী যে আমি কিছুই করতে পারবো না। তার এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হবে আমার ন্যায় প্রতিষ্ঠার সুযোগ। আমি মনে মনে প্রার্থনা করলাম যেন আমি সফল হই এবং আমার স্বামী ও পরিবারের কাছে আমার সততা প্রমাণ করতে পারি। আমি আমার সম্মান ফিরে পেতে চাইলাম এবং রিয়াদকে তার অনৈতিক আচরণের জন্য উপযুক্তভাবে মোকাবেলা করতে চাইলাম। আমার পরিকল্পনাটা করার পর আমি কিছুটা মানসিক শক্তি ফিরে পেলাম। এখন আর আমি রিয়াদকে দেখে আগের মতো ভয় পেয়ে পালিয়ে যেতাম না, বরং আমি এমন ভাব দেখাতাম যে আমি তার ব্যবহারে কিছুটা নমনীয় হয়েছি, কিন্তু পারিবারিক ভয়ে কথা বলতে পারছি না। আমার এই সামান্য পরিবর্তন রিয়াদের চোখে পড়ল। সে ভাবল আমি হয়তো তার অনাকাঙ্ক্ষিত অবস্থানের প্রতি রাজি হওয়ার কথা ভাবছি, কিন্তু পারিবারিক সম্মানের ভয়ে কিছু বলতে পারছি না। তার চোখে আমি এক ধরনের জ্ঞান গরিষ্ঠ হাসি দেখতে পেলাম, যা আমার অস্বস্তিকে আরও বাড়িয়ে দিল। আমি অপেক্ষা করতে লাগলাম উপযুক্ত সময়ের জন্য। আমি জানতাম এই সুযোগ খুব দ্রুতই আসবে। হলেও তাই। একদিন বিকেলে আমার শাশুড়ি তার এক আত্মীয়ের বাড়ি গেলেন আর শ্বশুর গেলেন বাজারের দিকে। হোসেন তখনও দোকানে। আমি ঠিক যেমনটা ভেবেছিলাম, রিয়াদ কলেজ থেকে ফিরে সোজা আমার ঘরে না এসে বসার ঘরে এসে বসল, যেখানে আমি বসে টিভি দেখছিলাম। আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমার মোবাইল ফোনটা বইয়ের তাকের এক কোণে এমনভাবে রাখা ছিল যে ক্যামেরাটা পুরো ঘরটাকে ধারণ করতে পারছিল। রিয়াদ এসে আমার পাশে বসার চেষ্টা করল। আমি তাকে ইশারায় দূরের সোফাটায় বসতে বললাম, এমন ভাব দেখালাম যে কেউ দেখে ফেললে সমস্যা হবে। রিয়াদ আমার এই সাবধানতায় যেন আরও বেশি উৎসাহ পেল। সে ভাবল আমি তার ইশারায় সাড়া দিচ্ছি। সে সোফায় বসে বলতে শুরু করল, ভাবি, তুমি ইদানিং আমার সাথে কথা বলছো না, আমার খুব খারাপ লাগছিল। আমি তো তোমার মঙ্গল চাই। তার গলার স্বরে ছিল এক ধরনের কৃত্রিম দরদ। আমি চুপ করে রইলাম, শুধু তার কথাগুলো শুনছিলাম। আমি তাকে ইশারায় বোঝানোর চেষ্টা করলাম যে আমি ভয় পাচ্ছি। আমার এই ভয়কে সে আমার দুর্বলতা ভেবে নিল। সে বলতে লাগলো, ভয় কিসের? ভাই তো রাত 11টার আগে ফিরবে, বাসায় আসে না। আর মা বাবা, তারা তো নিজেদের নিয়েই ব্যস্ত। তাই বলছিলাম, ভাবি, তোমার যদি কোনো সহায়তা বা সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব। তার প্রতিটি কথা আমার ফোনে রেকর্ড হচ্ছিল আর আমার হৃদস্পন্দন বাড়ছিল। সে তার কথার মাত্রা আরও বাড়িয়ে দিল। সে এমন কিছু বলল যা আমার কাছে অনুচিত বলে মনে হলো। সে আমার স্বামীকে নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য শুরু করল। সে বলল যে স্বামী তার স্ত্রীর প্রতি যথেষ্ট সময় দেওয়ার সুযোগ না পায়, সারাদিন শুধু ব্যবসার কাজে ব্যস্ত থাকে, তার কাছ থেকে আর কী বা আশা করা যায়। তার কথাগুলো শুনে আমার খুব একটা ভালো লাগলো না। আমি শুধু ভাবছিলাম আর কতক্ষণ আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। আমার মনে হচ্ছিল আমি এখনই উঠে গিয়ে পরিস্থিতি থামিয়ে দেব, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আমার প্রমাণ দরকার। আমার এই নীরবতাকে সে তার অনুকূল বলে ভেবে নিল। সে সোফা থেকে উঠে আমার দিকে আসতেছিল। আমি ঠিক সেই মুহূর্তেই চিৎকার করে উঠলাম। আমি এমনভাবে চিৎকার করলাম যেন কোনো বিপদ ঘটেছে। আমার চিৎকারে রিয়াদ ভয় পেয়ে গেল। সে থমকে দাঁড়িয়ে গেল। আমি চিৎকার করে বলতে লাগলাম, কি করতে চাও তুমি? আমার কাছে আসার চেষ্টা করো না। আমার চিৎকারের শব্দে আশপাশের বাড়ি থেকে 2-1 লোক ছুটি এলো। রিয়াদ তখন কোণে হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি করবে। আমি এই সুযোগে বইয়ের তাক থেকে আমার ফোনটা হাতে তুলে নিলাম। রিয়াদ ফোনটা দেখেই বুঝতে পারল যে তার কথাগুলো রেকর্ড হয়েছে। তার চেহারাটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু আমি ফোনটা শক্ত করে ধরে রেখেছিলাম। ততক্ষণে আশপাশে 2-1 লোকও পরিস্থিতি অনুধাবন করতে শুরু করেছে। আমি বুঝতে পারলাম আমার পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছে। আশপাশের মানুষ জড়ো হওয়ায় রিয়াদ কিছুটা দমে গেল। সে আর আমার সাথে জোরাজুরি করার সাহস পেল না। সে তখন নতুন নাটক শুরু করল। সে এমন ভাব দেখালো যেন আমি তাকে কোনো কারণে ব্ল্যাকমেল করার চেষ্টা করছি,
সে চিৎকার করে বলতে লাগলো, কি হয়েছে ভাবি, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি তো তোমার সাথে ভালোভাবেই কথা বলছিলাম, তুমি কি কোনো রেকর্ড করেছ? সে উপস্থিত লোকজনকে বোঝানোর চেষ্টা করল যে আমি তাকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছি। কিন্তু আমি তখন আর আগের সেই দুর্বল তন্নি ছিলাম না। আমার হাতে তখন অকাট্য প্রমাণ। আমি জড়ো হওয়া লোকজনকে বললাম, আপনারা কিছু মনে করবেন না, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আমার স্বামী এলেই সব কিছুর ফয়সালা হবে। আমি রিয়াদের দিকে তাকিয়ে বললাম, তোমার সব কথা আমার এই ফোনে ধরা আছে, আজ তোমার মুখোশ সবার সামনে খোলা হবে। আমার এই আত্মবিশ্বাসী রূপ দেখে রিয়াদ ভয় পেয়ে গেল। সে আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি ফোনটা নিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করলাম। আমার হাত পা তখনও কাঁপছিল, তবে সেটা ভয় নয়, উত্তেজনায়। আমি ভিডিওটা প্লে করে দেখলাম। রিয়াদের প্রতিটি অনুচিত মন্তব্য ও অযাচিত আচরণ স্পষ্টভাবে ধরা পড়েছে। আমি সিদ্ধান্ত নিলাম সেটা আগে পরিবারের সামনে দেখাবো, যাতে তারা নিজেরাই শুনে ও বোঝে। আমি চাই তারা নিজের কানে শুনুক তাদের ছেলেটার আচরণ আসলে কেমন ছিল। সন্ধ্যায় আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরলেন। তারা বাইরের লোকের কানাঘুষায় দুপুরের ঘটনা সম্পর্কে কিছুটা আঁচ পেয়েছিলেন। শাশুড়ি আমাকে জেরা করা শুরু করলেন। আজ দুপুরে কি হয়েছে বৌমা? রিয়াদ কোথায়? তুমি নাকি চিৎকার করে লোক জড়ো করেছিলে। আমাদের মান সম্মান কি সব ডুবিয়ে ছাড়বে? আমি শান্তভাবে বললাম, মা, হোসেন আসুক, আমি সবার সামনেই কথা বলবো। আজ একটা হেস্তনেস্ত হওয়া দরকার। আমার এই দৃঢ় কণ্ঠস্বর শুনে তারা কিছুটা অবাক হলেন। রাত 11টায় হোসেন বাড়ি ফিরল। সে হয়তো দোকান থেকেই কিছু শুনে এসেছিল, কারণ তার মুখটা থমথমে ছিল। সে ঘরে ঢুকেই আমাকে জিজ্ঞেস করল, আজ আবার নতুন কি নাটক করেছো তুমি? রিয়াদের সাথে নাকি তোমার ঝগড়া হয়েছে? তোমাকে না আমি ওর ব্যাপারে আর কোনো কথা বলতে নিষেধ করেছিলাম? তার কথায় ছিল অবিশ্বাস আর বিরক্তি। আমি কোনো উত্তর না দিয়ে আমার শ্বশুর শাশুড়িকে ডাকলাম। বললাম, আপনারাও আসুন, আজ আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমার এই আচরণে বাড়ির সবাই বেশ অবাক হলো। রিয়াদও তার ঘর থেকে ভয়ে ভয়ে বেরিয়ে এলো। সে হয়তো ভাবছিল আমি ভয় পেয়ে ফোন থেকে সবকিছু মুছে ফেলেছি। সবাই যখন বসার ঘরে এসে বসল, আমি আমার ফোনটা হাতে নিলাম। হোসেন আমার দিকে তাকিয়ে বলল, কি দেখাতে চাও দেখাও, কিন্তু যদি দেখি এসব আমার ভাইয়ের বিরুদ্ধে তোমার কোনো নতুন চাল, তাহলে। তাকে কথা শেষ করতে না দিয়ে আমি ফোনের ভিডিওটা প্লে করলাম। প্রথমে রিয়াদের সেই কৃত্রিম নরম কণ্ঠস্বর ভেসে এলো, তারপর ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ পেতে থাকল। ভিডিওতে তার অনুপযুক্ত কথাগুলো শুনে আমার শ্বশুর শাশুড়ির মুখ হাঁ হয়ে গেল। তারা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। ভিডিও ফুটেজগুলো আমার স্বামী দেখে তার চোখ দুটো রাগান্বিত হয়ে উঠল। ভিডিওটা যখন শেষ হলো, সারা ঘরে তখন পিন পতন নীরবতা। রিয়াদের ফ্যাকাশে মুখটা দেখার মতো হয়েছিল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল। আমার শাশুড়ি বিড়বিড় করে বলছিলেন, এটা হতে পারে না, আমার রিয়াদ এমন নয়। আমি ফোনটা হোসেনের হাতে দিয়ে বললাম, এইটা তোমার ভাইয়ের আসল আচরণ। আমি এতদিন ধরেই এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করনি। হোসেনের হাত কাঁপছিল। সে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল এবং ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে শুরু করল। হয়তো সে নিজের কানকে, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। যে ভাইকে সে নিজের সন্তানের মতো স্নেহ করত, যাকে সে অন্ধের মতো বিশ্বাস করত, সে তার স্ত্রীর প্রতি এমন অনুচিত আচরণের কথা ভাবতে পারে? তার বিশ্বাসে পৃথিবীটা যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল। সে বারান্দায় দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমার শ্বশুর হতবম্ব হয়ে ছোপায় বসে পড়লেন। তিনি রিয়াদের দিকে তাকিয়ে শুধু বললেন, ছি রিয়াদ, আমরা তোকে এই শিক্ষা দিয়েছিলাম? আমার শাশুড়ি তখনও বিলাপ করছিলেন, আমার কপালে এই ছিল, আমার সোনার টুকরো ছেলেটা এমন ভুল করল। রিয়াদ কোনো কথা বলতে পারছিল না। সে বুঝতে পারছিল তার পালানোর আর কোনো পথ নেই। তার এতদিনে সাজানো ভালো মানুষের মুখোশটা আজ খুলে গেছে। হোসেন বারান্দা থেকে ফিরে এলো। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। সে সোজা রিয়াদের সামনে গিয়ে দাঁড়ালো। আমি ভয় পাচ্ছিলাম সে হয়তো রিয়াদকে আঘাত করবে, কিন্তু সে তা করল না। সে রিয়াদের সামনে দাঁড়িয়ে কড়া ধমক দিল এবং রিয়াদ স্তব্ধ হয়ে গেল। হোসেন চিৎকার করে বলল, কি করে পারলে রিয়াদ আমার বিশ্বাসটা ভাঙতে?
যাকে তুই মা বলে ডাকিস তার ঘরের মানুষের প্রতি তুই এমন অসম্মানজনক আচরণ করেছিস। আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। রিয়াদ কান্নায় ভেঙে পড়ল। সে অনুতপ্ত ভঙ্গিতে ক্ষমা চাইতে লাগল। ভাই, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল প্ররোচনায় পড়ে কাজ করেছি, আর কখনো এমন হবে না। কিন্তু হোসেন তার কথায় কর্ণপাত করল না। সে পা সরিয়ে নিয়ে বলল, তোর এই ক্ষমা আমার কাছে নয়, তার কাছে চাইবি যার সম্মান ক্ষুণ্ণ করতে চেয়েছিলিস। কিন্তু তন্নি তোকে ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করব না। সেই রাতে বাড়িতে আর কেউ ঘুমাতে পারল না। আমার শ্বশুর শাশুড়ি রিয়াদকে অনেক বকাবকি করলেন। তারা আমার কাছেও হাত জোর করে দুঃখ প্রকাশ করলেন তাদের ছেলের এমন অনৈতিক আচরণের জন্য। আমি তাদের বললাম, আপনারা আমার গুরুজন, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অস্বস্তিতে ফেলবেন না। আমি শুধু চেয়েছিলাম আপনারা সত্যিটা জানুন। আমার প্রতি তাদের যে ভুল ধারণা ছিল তা ভেঙে যাওয়ায় আমিও কিছুটা স্বস্তি পেলাম। হোসেন সারা রাত আমার পাশে বসে রইল। সে আমার হাত দুটো ধরে শুধু কাঁদছিল আর বলছিল, তন্নি, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বিশ্বাস করিনি। আমি আমার ভাইয়ের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্ব করে তোমার মতো একজন সৎ মানুষের মনে কষ্ট দিয়েছি। আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়েছি। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, যা হওয়ার তা হয়ে গেছে। আমি শুধু চাই এমন পরিস্থিতি যেন আর কোনো মেয়ের জীবনে না আসে। পরদিন সকালেই হোসেন একটা বড় সিদ্ধান্ত নিল। সে তার বাবা মাকে জানালো যে সে আর এই বাড়িতে থাকবে না, সে আমাকে নিয়ে আলাদা থাকবে। সে বলল, যে বাড়িতে আমার স্ত্রীর সম্মান নিরাপদ নয়, যে ভাই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে ভুল পথে হাঁটতে চায়, তার সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। শ্বশুর শাশুড়ি অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু হোসেন তার সিদ্ধান্তে অটল ছিল। আমরা সেদিনই বাজারের কাছে একটা ছোট বাড়ি ভাড়া নিলাম। আমাদের জিনিসপত্র গোছানোর সময় রিয়াদ একবারও তার ঘর থেকে বের হলো না। হয়তো লজ্জায় বা প্রচণ্ড অনুতাপের কারণে মুখ দেখাতে পারছিল না। বাড়ি ছেড়ে আসার সময় আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মা, আমরা তো দূরে যাচ্ছি না, আপনারাও আমাদের কাছে যাবেন, আমরাও আসব। কিন্তু যা ঘটেছে তারপর একসাথে থাকাটা হয়তো সবার জন্যই অস্বস্তিকর হতো। নতুন বাড়িতে এসে আমাদের নতুন জীবন শুরু হলো। বাড়িটা ছোট হলেও এখানে ছিল অনাবিল শান্তি। হুসেন তার ভুলির প্রায়শ্চিত্ত করার জন্য যেন উঠে পড়ে লাগল। সে এখন আর দোকানে অত রাত পর্যন্ত থাকত না। সন্ধ্যার পরই বাড়ি ফিরে আসত। আমরা একসাথে রাতের খাবার খেতাম, সারাদিনের গল্প করতাম। সে আমাকে আগের চেয়ে অনেক বেশি সময় দিতে শুরু করল। তার এই পরিবর্তনে আমি মুগ্ধ হলাম। আমি বুঝতে পারলাম এই ঘটনায় আমরা একে অপরের আরও কাছে এসেছি। হোসেন তার ব্যবসার হিসাবপত্র বাড়িতে বসেই করত। সে বলতো, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু সংসার আর বিশ্বাস একবার ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুদ্ধার করা খুব কঠিন। আমি আমার ভুলের দায় এভাবেই শোধ করতে চাই। তার এই উপলব্ধি আমার মনকে শান্ত করল। আমি আমার স্বামীকে নতুন করে ফিরে পেলাম। আমাদের ছোট্ট সংসারের সুখের কোনো কমতি রইল না। ওদিকে রিয়াদের জীবনে নেমে এলো তার কাজের ফল। তার এই অনুচিত আচরণের কথা কোনোভাবে গ্রামে জানাজানি হয়ে গিয়েছিল। কলেজে তার বন্ধুরা তাকে এড়িয়ে চলতে শুরু করল। গ্রামের মানুষ তার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাতে লাগল। সে লোকলজ্জার ভয়ে বাড়ি থেকেই বের হতো না। তার পড়ালেখাও প্রায় বন্ধ হওয়ার জোগাড়। আমার শ্বশুর শাশুড়ি ছেলের এই পরিস্থিতি দেখে নীরবে কাঁদতেন, কিন্তু কিছুই করতে পারতেন না। হুসেন তার ভাইয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমি একদিন হুসেনকে বোঝালাম, দেখো, সে অন্যায় করেছে, তার শাস্তিও সে পেয়েছে, কিন্তু সে তো তোমারই ভাই। সম্পর্ক এভাবে শেষ করে দেওয়া যায় না। তাকে একটা সুযোগ দেওয়া উচিত নিজের ভুল শুধরে নেওয়ার। আমার কথায় হুসেন কিছুটা নরম হল। সে তার বাবা মায়ের সাথে দেখা করতে গেল এবং রিয়াদকেও ডেকে পাঠালো। রিয়াদ এসে আবার আমাদের দুজনের কাছে ক্ষমা চাইল। এবার তার কান্নায় ছিল সত্যিকারের অনুশোচনা। সে প্রতিজ্ঞা করল সে আর কখনো এমন ভুল করবে না এবং নিজের জীবনটাকে নতুন করে সাজাবে। হোসেন তাকে ক্ষমা করে দিল, কিন্তু বলল, ক্ষমা করলাম, কিন্তু বিশ্বাসটা ফিরে পেতে তোকে অনেক সময় লাগবে। তোকে তোর কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে তুই সত্যিই বদলে গেছিস। রিয়াদ মাথা নেড়ে সম্মতি জানালো। এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। আমরা আলাদা থাকলেও
পরিবারের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হতে দেইনি। আমি নিয়মিত শ্বশুর শাশুড়ির খোঁজখবর নিতাম। হোসেনও তার দায়িত্ব পালন করত। রিয়াদও ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করল। সে পড়ালেখায় মন দিল এবং মানুষের সাথে সদ্ব্যবহার করে তার হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করতে লাগল। তারই পরিবর্তন দেখে আমরাও আশ্বস্ত হলাম। বন্ধুরা, আমার এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটা কথাই বলতে চাই। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়। কেউ কেউ খুব আপন সেজে আমাদের বিশ্বাসের সুযোগ নিতে চায়, যেমনটা আমার দেওয়ার রিয়াদ করতে গিয়েছিল। কিন্তু মনে রাখবেন, সব চকচকে জিনিসই সোনা হয় না। বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সীমানা মেনে চলাটা খুব জরুরি। প্রতিটি সম্পর্কেরই একটা পবিত্রতা আছে, তা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমার জীবনে সেই ঝড়টা না এলে হয়তো আমি আমার স্বামীর এতখানি সহযোগিতা পেতাম না, আর রিয়াদও হয়তো তার ভুলের গভীরতাটা বুঝতে পারত না। কখনো কখনো কঠিন সময়ের মধ্য দিয়েই ভালো কিছু শুরু হয়। আমি আমার ধৈর্য আর সাহসের জোরে সেদিন একটা বড় সমস্যার সমাধান করেছিলাম। আমি যদি সেদিন ভয় পেয়ে চুপ করে থাকতাম, তাহলে হয়তো আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে যেত। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, জীবনে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হলে ভয় পাবেন না, অন্যায়ের প্রতিবাদ করুন। মনে রাখবেন, সত্য কখনো চাপা থাকে না। হয়তো সাময়িকভাবে আপনাকে একা লড়তে হবে, মানুষ আপনাকে ভুল বুঝবে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। আর পরিবারের পুরুষদের কাছে আমার অনুরোধ, আপনার স্ত্রী যখন কোনো অভিযোগ করেন, তখন তা অবিশ্বাস না করে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আপনার একটু সহযোগিতা আর সম্মানই হয়তো একটি সংসারকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ।